আসসালামু আলাইকুম। আমরা সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখছিলাম বার কাউন্সিল পরীক্ষার জন্য। তার ধারাবাহিকতায় আমরা এখন দেখব সাক্ষ্য আইনে অনুসারে দলিলের সংজ্ঞা। হ্যাঁ, দলিল কি জিনিস? তাহলে দলিল আমরা ইংরেজিতে তাকে ডকুমেন্ট বলি। সাক্ষ্য আইনের 3 ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত ধারা অনুযায়ী কোনো বস্তু বা পদার্থের উপর সংখ্যা চিহ্ন ব্যবহার করে কোনো তথ্য বর্ণনা বা সংরক্ষণ করা হলে তাকে দলিল বলে। তাহলে সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী দলিল বলতে ডিজিটাল রেকর্ডকে অন্তর্ভুক্ত করা হবে। যেমন কোনো লেখা, মুদ্রিত, লিথোগ্রাফিত বা ফটোগ্রাফিত সকল শব্দ দলিল। কোনো মানচিত্র একটা দলিল, নকশা একটা দলিল, কোনো ধাতু বা পাথরের খণ্ডের উপর কিছু খোদাই করা হলে তাও দলিল, কোনো ব্যঙ্গচিত্রও দলিল। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আসলে দলিল কাকে বলে। এর পরবর্তীতে দেখেন দলিল, দালিলিক সাক্ষ্য অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স কি জিনিস। সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্য ও দলিলের ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়েছে। এই সংখ্যা অনুযায়ী যে সকল দলিল আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয় তাকে দালিলিক সাক্ষ্য বলে। এই আইনের ধারা 3 অনুযায়ী কোনো বস্তু বা পদার্থের উপরে অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করে কোনো তথ্য বর্ণনা বা সংরক্ষণ করা হলে তাকে দলিল বলে। সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী দলিল বলতে ডিজিটাল রেকর্ডকেও অন্তর্ভুক্ত হবে। এই দলিল আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হলে তাকে দালিলিক সাক্ষ্য বলে। উপস্থাপন করে যথাযথভাবে প্রমাণ করা গেলে দালিলিক সাক্ষ্যে পরিগণিত বা পরিণত হবে। এই হলো কথাবার্তা। এবার আমরা একটু দেখি ফকার ভেদটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, সাক্ষ্য আইনের 61 ধারা অনুসারে কোন ধরনের বিষয়বস্তু দুইভাবে প্রমাণ করা যায়। এটা হলো প্রাথমিক বা মুখ্য, প্রাইমারি এভিডেন্স, আর হলো মাধ্যমিক বা গৌণ, সেকেন্ডারি এভিডেন্স ধারা। আবার দলিলের ধরনের দিক থেকে দুই প্রকার, একটা হলো সরকারি দলিল অর্থাৎ পাবলিক ডকুমেন্ট, আর একটা হচ্ছে হলো ব্যক্তিগত দলিল বা প্রাইভেট ডকুমেন্টস। আশা করছি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্ন দেখার চেষ্টা করি। দেখেন, পরের প্রশ্ন আসছে যে এটা সপ্তম বিজিএস এর একটা প্রশ্ন, প্রাথমিক সাক্ষ্যটা কি আসলে। হ্যাঁ, তাহলে সাক্ষ্য আইনের 62 ধারা অনুসারে যে দলিলটি প্রমাণ করতে হবে সে দলিলটির ফটোকপি আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করলে তা প্রাথমিক বা মুখ্য সাক্ষ্য হবে। 62 ধারা দুটি ব্যাখ্যা থেকে প্রাথমিক সাক্ষ্যর ধারণা দেওয়া হয়েছে। ব্যাখ্যা 1, ব্যাখ্যা 1 অনুযায়ী, এই আপনারা কথা বলিয়েন না, কথা বললে সমস্যা হয়। যে ক্ষেত্রে কোনো দলিল কয়েকটি খণ্ডে সম্পাদিত হয় সেক্ষেত্রে প্রত্যেকটি খণ্ডই ওই দলিলের প্রাথমিক সাক্ষ্য। এছাড়া যদি কোনো দলিল প্রতিলিপি সহ হয় তাহলে প্রত্যেকটি প্রতিলিপি বা সম্পাদনকারীর পক্ষের বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য। যেমন কে, এন, এম 3 ভাই তাদের সম্পত্তি বাটোয়ারা করে বাটোয়ারা দলিল সম্পাদন করবে। এখন 3 ভাই প্রত্যেকেই একটি বাটোয়ারা দলিল রাখতে আগ্রহী। এই অবস্থায় বাটোয়ারা দলিল 3 খণ্ডে সম্পাদিত হয়। প্রত্যেকটি খণ্ড 3 ভাই সম্পাদন করলো, পরে প্রত্যেক ভাই একটি করে বাটোয়ারা দলিল পেল। এই 3টি খণ্ড বাটোয়ারা দলিলের প্রাথমিক সাক্ষ্য। আবার এ এবং বি এর মধ্যে একটা চুক্তি হলো, চুক্তিপত্রে 2 কপি লেখা হলো। এক কপি স্বাক্ষর করে বিকে দিল, এ একটি কপি স্বাক্ষর করে বিকে দিল, বি অপর কপিটি স্বাক্ষর করে এ একে দিল। এই অবস্থায় এক এর স্বাক্ষরিত কপি তার বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য। যে এটা স্বাক্ষর করছে এটা তার বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য, বি এর বিরুদ্ধে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য। তাহলে একইভাবে বি এর স্বাক্ষরিত কপি তার বিরুদ্ধে, এটা একটা প্রাথমিক সাক্ষ্য, এর বিরুদ্ধে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য। আশা করছি আপনারা কনসেপ্টটা ধরতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তীতে দেখি ব্যাখ্যা 2 কি বলতেছে। একাধিক দলিল একই পদ্ধতিতে প্রস্তুত হলে তাদের প্রত্যেকটি অন্যগুলির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য। যেমন মুদ্রণ, ফটোগ্রাফ, লিথোগ্রাফি, তবে এগুলো একটি মূল দলিল নকল হতে তখন সেগুলো প্রাথমিক সাক্ষ্য নয়। এর দখলে এমন কতগুলো প্লেকার্ড আছে বলে, সরি,
দেখানো হলো সেগুলো প্রত্যেকটি একটি মূল দলিল হতে একসময় মুদ্রিত হয়েছে। এই প্ল্যাকার্ড গুলো যে কোনো একটি অপরটির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হবে, কিন্তু এগুলোর কোনটির মূল প্ল্যাকার্ডের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য নয়। সাক্ষ্য আইনে 64 অনুসারে অনুমোদিত ক্ষেত্রে ছাড়া অন্যান্য ক্ষেত্রে দলিল অবশ্যই মুখ্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। দলিলের বিষয়ে দলিল দিয়ে প্রমাণ করা প্রয়োজন, তাই অনুমোদিত ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রাথমিক বা মুখ্য সাক্ষ্য প্রয়োজন। সাক্ষীর মুখের কথা ধারা দলিল প্রমাণ করতে গেলে অর্থাৎ সৎ সাক্ষী বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, কারণ সাক্ষী সৎ হলে তার স্মৃতিতে দলিলে সব বিষয় রাখা সম্ভব হয় না। যখন কোনো বিষয়ে প্রাথমিক সাক্ষ্য থাকে সেখানে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। প্রাথমিক সাক্ষ্য দ্বারা কোনো কিছু প্রমাণিত হলে তখন সেখানে মাধ্যমিক সাক্ষ্যর প্রয়োজন বা গুরুত্ব থাকে না, যা মূলত 64 ধারায় বলা আছে। 64 ধারার উপযুক্ত বক্তব্য থেকে দেখা যায় যে প্রাথমিক সাক্ষ্য মুখ্য সাক্ষ্যই সর্বোত্তম বেস্ট এভিডেন্স, অর্থাৎ দলিলের বক্তব্য সম্পর্কে মূল দলিলেই উৎকৃষ্ট বা দালিলিক সাক্ষ্য। এরপরে আমরা পরবর্তীতে একটু সেকেন্ডারি এভিডেন্স কি সেই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করি, সাথে থাকুন। দেখেন সেকেন্ডারি এভিডেন্সটা কি। মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স। সাক্ষ্য আইনের 63 ধারা অনুসারে গৌণ সাক্ষ্য বা কোন দলিলের জাবেদা নকল অর্থাৎ সার্টিফাইড কপি, এখানে জাবেদা নকল কোন মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোন দলিলের নকল। এরপরে হচ্ছে আমরা দেখি যে 3 নম্বরে যে বিষয়টা সেটা হলো মূল দলিল হতে, এখানে মূল দলিল হতে প্রস্তুত করা বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুত নকল। এরপরে হলো আপনার প্রতিলিপি দলিলের প্রতিলিপি। এরপরে হচ্ছে যে দলিলটি দেখেছেন, তারপরে হলো যে ব্যক্তি দলিলটি দেখেছেন ওই ব্যক্তি বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য। তাহলে উপযুক্ত দলিলগুলো দ্বারা 63 অনুযায়ী গৌণ বা মাধ্যমিক সাক্ষ্য গৌণ সাক্ষ্যের আইনগত মূল্য থাকলেও প্রাথমিক সাক্ষ্য গৌণ সাক্ষ্যের উপর প্রাধান্য হবে সাধারণত আদালত প্রাথমিক সাক্ষ্য গ্রহণ করে থাকে। এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি। দলিল সম্পর্কে সেকেন্ডারি এভিডেন্স কখন গ্রহণযোগ্য। দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য কোনো দলিল আদালতে উপস্থাপনের সব চেষ্টা ব্যর্থ হলে তখন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। কোনো ব্যক্তির কাছ থেকে দলিল থাকলে তখন তার কাছ থেকে একটি দলিল সামনে নিয়ে আসার সব চেষ্টাই করতে হবে। এই জন্য যার কাছে দলিল আছে তাকে উক্ত দলিল উপস্থাপনের জন্য নোটিশ দিতে হবে। সাক্ষ্য আইন 66 অনুসারে মামলার যে পক্ষ দলিলের বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে চায় ওই দলিল যার দখলে আছে তাকে বা অ্যাডভোকেট তার উপস্থাপন করার পূর্বে নোটিশ দিবে। নোটিশ প্রদানের ধরন সম্পর্কে 66 ধারায় বলা আছে যে 66 ধারা নোটিশ না দিলে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণ করা যাবে তার বিধান উল্লেখ করা আছে। এরপরে সাক্ষ্য আইনের 65 ধারায় কিছু কারণ উল্লেখ করা আছে। এইসব কারণ উপস্থিত থাকলে দলিলের অস্তিত্ব অবস্থা বিষয়বস্তু সম্পর্কে গৌণ সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য আইনের 65 অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে কারণে কোন দলিলের অস্তিত্ব অবস্থা বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য গ্রহণযোগ্য। এরপরে দেখেন আমরা 65 বিষয়বস্তুটা একটু দেখি। যখন মূল দলিলটি বিরোধী পক্ষের হেফাজতে থাকে তো আদালতের এখতিয়ারের সীমার বাইরে অবস্থানকারী ব্যক্তির হেফাজতে আছে বা উপস্থাপনকারীকে নোটিশ পেয়ে উপস্থিত করতে রাজি না হয় ব্যক্তির হেফাজতে আছে, মানে উনি দাখিল না করলে। এরপরে হচ্ছে দলিলটি যার বিরুদ্ধে পেশ করতে চাওয়া হচ্ছে তিনি তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি বা অস্তিত্ব অবস্থা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করেছে। উনি যদি স্বীকার করে, হ্যাঁ, দলিলটি যার বিরুদ্ধে পেশ করতে চাওয়া হচ্ছে তিনি বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি অস্তিত্ব অবস্থা বিষয়বস্তু সম্পর্কে লিখিতভাবে স্বীকার করেছে এবং মূল দলিলটি বিনষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। হ্যাঁ, মূল দলিলটা যখন হারিয়ে গেছে তারপরে মূল দলিলটি সহজে স্থানান্তরযোগ্য না হলে, তারপরে হলো মূল দলিলটি সরকারি দলিল হলে, তারপরে মূল দলিলটি প্রত্যায়িত নকল জাবেদা নকল।
জাবেদা নকল বা সার্টিফাইড কপি হিসেবে ব্যবহারের বিধান থাকলে এবং যে দলিল আদালতে পরীক্ষা করা দেখা সুবিধাজনক নয়, তাইলে উপযুক্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দেওয়া যাবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি সাধারণত দলিলের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য দিতে হয়। মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার না থাকলে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক নয়। মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার না থাকলে দলিলটি সংশ্লিষ্ট দলিল ধারাই প্রমাণ করতে হবে। নিম্নোক্ত উপায়ে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। এটি হলো প্রাথমিক সাক্ষ্য দ্বারা। আমরা ইতিমধ্যে বলেছিলাম যে দি এভিডেন্স অ্যাক্ট 1872 61 দ্বারা বলা হয়েছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। দলিলের বিষয়বস্তু প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা গেলেও এই ক্ষেত্রে ধারা 64 অনুসরণ করতে হবে। 64 অনুযায়ী ব্যতিক্রম ক্ষেত্রসমূহ ব্যতীত সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। 62 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য বলতে সংশ্লিষ্ট দলিলকে বোঝায়, আর প্রাথমিক সাক্ষ্য উপস্থিত থাকলে ওই দলিল মাধ্যমিক সাক্ষ্য হিসাবে গ্রহণীয় নয়। এর পরবর্তীতে আমরা দেখি যে একটি দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা সবচেয়ে সহজ। যে দলিলটি প্রমাণ করতে হবে সেই দলিলটি মূল কপি আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করলে সাক্ষ্য আইনে 62 ধারা অনুসারে দলিলটি প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ হবে। মামলার যে কোনো পক্ষ দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে চায় সেই পক্ষে দলিলটি দাখিল করতে হবে। যে ক্ষেত্রে কোনো দলিলের কয়েকটি খণ্ডে সম্পাদিত হয় সেক্ষেত্রে যে কোনো একটি খণ্ড আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করলে ওই দলিলটি প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ হবে। যে ক্ষেত্রে কোনো দলিলের প্রতিলিপি সম্পাদিত হয় প্রত্যেক প্রতিলিপি পক্ষগুলোর মধ্যে একজন বা কয়েকজন কর্তৃক সম্পাদিত হয় সেক্ষেত্রে প্রতিলিপি আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করলে তাহলে সম্পাদনকারীর বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়। একটা দলিল মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করা প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করার চেয়ে কঠিন। সাক্ষ্য আইনের 61 দ্বারা বলা হয়েছে দলিলের বিষয়বস্তু হয় প্রাথমিক সাক্ষ্য দ্বারা অথবা মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। যদি কোনো কারণে মূল দলিলটি আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা না যায় তাহলে দলিলটি মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় দলিলের মূল কপি না থাকলে সহি মুহরি নকল আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করলে দলিলটি প্রমাণিত হবে। 63 ধারার গৌণ সাক্ষ্যের বিবরণ দেওয়া আছে। উক্ত ধারা অনুযায়ী নিম্নোক্ত সাক্ষ্য মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে। কোন দলিলের জাবেদা নকল বা সার্টিফাইড কপি মূল দলিলটি যান্ত্রিক উপায়ে আমরা ইতিমধ্যে পড়েছি এবং সেটা মূল দলিলটি থেকে প্রস্তুত করা বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুত করা হয়েছে। দলিলের প্রতিলিপি যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে এবং যে ব্যক্তির দলিলটি দেখেছে ওই দলিল সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক সাক্ষ্য, কাউন্টার পার্ট আর কি। সাক্ষ্য আইনে 65 অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে বা কারণে দলিলের অস্তিত্ব অবস্থা সম্পর্কে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য ব্যবহার করা যাবে যখন মূল দলিলটি ওই যে আমরা যেটা একটু আগে যে বিষয়গুলো বললাম বিরুদ্ধ পক্ষের হেফাজতে আছে বা দলিলের ইখতিয়ারের সীমার বাইরে অবস্থানকারী বা হেফাজতে আছে বা উপস্থাপন নোটিশ পেয়ে উপস্থাপন করতে রাজি হওয়া সত্ত্বেও ব্যক্তির হেফাজতে আছে। দলিলটি যার বিরুদ্ধে পেশ করতে চাওয়া হচ্ছে অস্তিত্ব অবস্থা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করেছে, মূল দলিলটি বিনষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, মূল দলিলটি সহজে হস্তান্তরযোগ্য না হবে, মূল দলিলটি সরকারের দলিল হলে মূল দলিলের প্রত্যায়িত নকল জাবেদা নকল বা সার্টিফাইড কপি সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান থাকবে এবং যে সকল দলিল আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক নয়। কখন কোন পরিস্থিতিতে দালালি সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে এক্সক্লুড করবে, বর্জন করবে? হ্যাঁ, সাক্ষ্য আইনে 61 ধারায় বলা হয়েছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে কিন্তু 64 ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। অর্থাৎ স্বাভাবিক নিয়মে প্রাথমিক সাক্ষ্য দলিলের সর্বোত্তম উপায়, ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য বা বিকল্প উপায়। অন্যদিকে 59 অনুযায়ী দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। একই বিষয় নির্দেশ করলে সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায় শিরোনামে বলা আছে দলিলের সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বর্জিত হবে। নিম্নলিখিত ক্ষেত্রে দালালিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করবে। সেটা হলো কি আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই আমার
কথাগুলো সাউন্ড গুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন? যে দেখেন, ধারা 91 অনুসারে যে সকল লেনদেন বা হস্তান্তর দলিল লিপিবদ্ধ করা আইন অনুসারে বাধ্যতামূলক সম্পর্কগুলো লিখিত আকারে প্রকাশ করছে, সে সকল দালালিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হবে। এক্ষেত্রে দালালিক সাক্ষ্য প্রদান করা, মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। অর্থাৎ যে যে যেটা দলিল আকারে, অর্থাৎ কোনো চুক্তি মঞ্জুরি, এগুলো যদি দলিল আকারে লিপিবদ্ধ করা হয়, এগুলাতে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। তারপর হলো 92 অনুযায়ী কোনো চুক্তি মঞ্জুরি, সম্পত্তির আদান প্রদানের শর্তাবলী কোনো বিষয়ে দলিল আকারে লিপিবদ্ধ করা আইনত প্রয়োজন, তা দলিলের কোনো অংশ পরিবর্তন বা সংযোজন বিয়োজন করা যাবে না, মৌখিক সাক্ষ্য এখানে গ্রহণযোগ্য হবে না। 93-তে বলতেছে যে যদি দলিলের ভাষা সহজ, ভাষাটা সাধারণ দৃষ্টিতে সরি দ্ব্যর্থবোধক, ত্রুটিপূর্ণ হয়, অর্থাৎ ঘোড়ার দাম কত আছে বা বোঝা যাচ্ছে না, 1500 লেখা আছে নাকি 1000, দুইটার দাম লেখা আছে, কোনটা হবে, এই উক্ত ঘটনা দ্বারা অর্থবোধক হবে, ত্রুটি দূর করা হবে, মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। 94 বলতেছে যে কখন দলিলের ভাষাটা সরল বা স্পষ্ট, তা বিদ্যমান কোনো বিষয়গুলির প্রতি সঠিকভাবে প্রযোজ্য, তখন মৌখিক সাক্ষ্য দ্বারা বিপরীত কিছু বোঝানো হয়েছে এরূপ বলার অনুমতি দেওয়া যাবে না। এখানে মৌখিক সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা। যে উপরে আলোচনা থেকে প্রতীয়মান হয় যে উল্লেখিত ধারাগুলো নীতির উপর প্রতিষ্ঠিত, আর তা হলো দাঁড়ালিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। মূলত ধারাগুলো দাঁড়ালিক সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষ্যকে অগ্রহণযোগ্য করা হয়েছে। পরিশেষে বলা যায় যে আইন অনুযায়ী দলিল দিয়ে কোনো বিষয় প্রমাণ করতে হয়, সেখানে মৌখিক সাক্ষ্য অচল। আমরা 7 নং প্রশ্নটা একটু দেখি। কোন কোন ক্ষেত্রে দলিলের লিখিত বিষয়গুলির বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? কোন কোন ক্ষেত্রে দলিলের লিখিত বিষয়গুলির বিরুদ্ধে, হ্যাঁ, লিখিত বিষয়গুলোর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে? আচ্ছা, দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে বক্তব্য দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত করা যাবে। এছাড়া আরো যেসব ক্ষেত্রে দলিলগুলো মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে সেগুলো হলো, আমরা 22 ধারাতে দেখছি যে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা সাক্ষ্য প্রাসঙ্গিক না হলে সেক্ষেত্রে প্রাসঙ্গিক করা হতে পারে, যেমন যেখানে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার অধিকার আছে বা দলিলের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠলে। হ্যাঁ, 63 আমরা 5 দেখছি, কোনো ব্যক্তি কোনো দলিল দেখলে বা বা দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ বা গৌণ সাক্ষ্য হিসেবে, অর্থাৎ 65 উল্লেখিত ব্যতিক্রম কিন্তু মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে। এরপরে ধারা 91 এর 3 অনুসারে, ব্যাখ্যা 3 অনুসারে চুক্তি মঞ্জুরি বিধি ব্যবস্থা, এই ধারার একমাত্র সাক্ষ্য হচ্ছে দালালিক সাক্ষ্য, এবং 3টি বিষয় ব্যতীত মৌখিক সাক্ষ্য প্রদান করা, এই 3টি বিষয় মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে, যেমন প্রতারণা, ভীতি প্রদর্শন, অবৈধতা, যথাযথ সম্পাদনের অভাব, চুক্তির কোনো যোগ্যতার অভাব, পরিচালনার অভাব, ব্যর্থতা, আইনগত ভুল, দলটি অকার্য হয়ে পড়লে বা এরূপ কিছুর ফলে ব্যক্তি সংসদ দলিল সম্পর্কে ডিগ্রি বা আদেশ লাভের অধিকারী, সেরূপ ঘটনা প্রমাণ করার জন্য 92% অর্থাৎ মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। 92 দ্বারা আবার বলতেছে যে কোনো দলিলের বিষয়বস্তু সম্পর্কে যদি স্বতন্ত্র কোনো মৌখিক সাক্ষ্য থাকে, তাহলে দুটি শর্তে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। মতামত দলিলটি মৌখিক চুক্তি উল্লেখ থাকবে না। দ্বিতীয়ত, মৌখিক চুক্তি দলিলের সত্যের সামঞ্জস্যহীন হবে না। এরপরে হলো 92 ধারা 3য় অংশ বলা হয়েছে পূর্বে বর্ণিত চুক্তি মঞ্জুরি সম্পত্তি হস্তান্তর ব্যাপারে কোনো দায় আরোপের পূর্বশর্ত সম্মিলিত কোনো স্বতন্ত্র মৌখিক চুক্তি থাকলে অস্তিত্ব মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। যেমন 92-এর 4-এ বলা আছে যে পূর্বে বর্ণিত কোনো চুক্তি মঞ্জুরি হস্তান্তর এবং সংশোধন করার জন্য পরবর্তীকালে মৌখিক কোনো সুস্পষ্ট চুক্তি থাকলে তা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যেতে পারে। এবং 92-6-এ বলা আছে যে কোনো যে ঘটনা দলিলের ভাষা বিদ্যমান ঘটনার সাথে কিভাবে সম্পর্কিত তা দেখিয়ে সেই ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। এবং 95 অনুযায়ী কোনো দলিল ব্যবহৃত ভাষা যখন সরল হয়, যখন বিদ্যমান ঘটনার ক্ষেত্রে অর্থহীন হয়, এরূপ সাক্ষ্য প্রদান করা যেতে পারে ভাষা যখন অর্থহীন হবে। এরপরে আমরা একটু 96 দেখি। 96 অনুযায়ী যদি 2 রকম অর্থ হয়, তাহলে কোন অর্থটি নেওয়া উচিত তার মৌখিক সাক্ষ্য দ্বারা সাক্ষ্য দেওয়া যেতে পারে। 97 বলতেছে যে দলিলের বর্ণনা আংশিক এক ব্যাপারে আংশিক আরেক ব্যাপারে প্রযোজ্য হয়, তাহলে তারপরে কোথায় উচিত তাই দলিলের মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। 98 বলতেছে হলো অস্পষ্ট বোধগম্য নয়, বিদেশি শব্দ, অপ্রচলিত শব্দ, আঞ্চলিক শব্দ, এগুলো মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। তাহলে উপযুক্ত ক্ষেত্র থেকে দলিলের লিখিত বিষয়গুলো মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য।
এরপর হলো মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য কি? অ্যাডভোকেসি 2023 এসছে মূল দলিলের ফটোকপি গ্রহণযোগ্যতা সাধারণত কোনো দলিল প্রমাণ করতে হলে ওই কপি বা মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে, কিন্তু উচ্চ আদালতের সিদ্ধান্ত মূল দলিলের ফটোকপি গৌণ সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, অর্থাৎ আসলে ফটোকপির মাধ্যমে গৌণ সাক্ষ্য গ্রহণযোগ্য। এটাকে দলিলের মূল কপি উপস্থাপন করতে না পারায় প্রসিদ্ধি দ্বারা অনুসরণ করতে হয়। প্রসিদ্ধির উল্লেখিত জ্ঞাতসমূহ উপস্থিত থাকলে মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, অন্যথায় নয়। এরপরে আমরা দেখি যে 9 নং প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি যে আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিলের সম্পাদন করার পদ্ধতি কি? সাক্ষ্য আইনের 1872 68 ধারা আইনত সত্যায়ন প্রয়োজন দলিল সম্পাদন প্রমাণ করার পদ্ধতি বর্ণিত আছে। 68 ধারা অনুসারে যে দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা প্রয়োজন, যেমন এমন দলিল সাক্ষ্য হিসাবে ব্যবহার করা প্রয়োজন হলে প্রত্যয়নকারী সাক্ষীগণ যে প্রত্যয়ন করছে জীবিত থাকে, আদালতের সামনে আওতার মধ্যে থাকে, সাক্ষ্য দিতে সমর্থ হয়, তাহলে কমপক্ষে একজন প্রত্যয়নকারী সাক্ষী উপস্থিত হয়ে দলিল সম্পাদন বা দলিলতার সাক্ষ্য প্রমাণ করতে হবে। উল্লেখ্য যে উইল ব্যতীত অন্য কোনো রেজিস্ট্রার দলিল সম্পাদনের কথা নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে দলিল সম্পাদন প্রমাণ করার জন্য প্রত্যয়নকারী সাক্ষী তলব করার প্রয়োজন হবে না, তবে উইল লাগবে, উইলটা লাগবে। আইনত সত্যায়ন প্রয়োজন, দলিলের কোনো সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে তখন কি করবে? আমরা 69 দেখতে পাই 69 দ্বারাই প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে কিভাবে দলিল প্রমাণ করতে হবে এর বিধান আলোচনা করা হয়েছে। 69 দ্বারাই প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে অবশ্যই প্রমাণ করতে হবে যে প্রত্যয়নকারী সাক্ষীদের মধ্যে কমপক্ষে একজন প্রত্যয়নকারী সে ব্যক্তির হাতের লেখা, একজন প্রত্যয়নকারী সেই ব্যক্তির হাতের লেখা যে ব্যক্তি দলিলটি সম্পাদন করতে বা স্বাক্ষর তার ব্যক্তি দলিলটি সম্পাদন করেছে তারই হাতের লেখা, প্রত্যয়নকারী সেই ব্যক্তির হাতের লেখায় দ্বারা প্রমাণ করতে হবে। এরপর আমরা পাবলিক ডকুমেন্ট কাকে বলে একটু দেখি। সরকারি দলিল, পাবলিক ডকুমেন্ট। সাক্ষ্য আইনে 74 দ্বারা সরকারি দলিলের বিবরণ দেওয়া হয়েছে, তবে এই দ্বারায় কোনো সরাসরি সংজ্ঞা দেওয়া হয়নি। সরকারি দলিল বলতে যে সকল দলিল কোনো সার্বভৌম কর্তৃপক্ষের, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, বাংলাদেশ বা কমনওয়েলথ বা কোনো বিদেশের আইন চলাকারী বিচার বিভাগীয়, শাসন বিভাগীয় কর্মকর্তা বা কার্যভার কাজের রেকর্ড বা বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড পত্র, এগুলো হচ্ছে সরকারি দলিল যেগুলো সরকারের হেফাজতে থাকে। তাহলে অর্থাৎ 74 ধারা অনুযায়ী সরকারি কর্মচারী বা অফিসারের কাজের রেকর্ড হলো সরকারি দলিল বলে গণ্য হবে, অর্থাৎ আদালতের রায়, ডিগ্রি, গ্রেপ্তারি পরোয়ানা, লিখিত 64 ধারা জবানবন্দি এজাহার, আদালতের সাক্ষী জবানবন্দি, জেরা, রেজিস্ট্রি দলিল, উইলের প্রবেট, ভোটার তালিকা, খতিয়ান, জন্ম, মৃত্যু রেজিস্টার ইত্যাদি। তারপরে 17 ধারার সরকারি দলিলের ধরন, উপায় ওদের তুলে ধরা হবে। দেখেন, রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কমলা জাবেদা নকল কি পাবলিক ডকুমেন্ট? 2003 সালে একবার আসছিল। আর 76 ধারা অনুসারে রেজিস্ট্রিকৃত অফিসার কর্তৃক ইস্যুকৃত কমলা দলিল জাবেদা নকল পাবলিক ডকুমেন্ট বলে গণ্য হবে। যেমন জাবেদা নকল নির্ভুল হতে হবে, রেজিস্ট্রার ঘোষণা করেন যে জাবেদা নকলটি মূল দলিলের নকল। তারপর রেজিস্ট্রার অফিসার তারিখ সহ স্বাক্ষর সরকারি উপাধি নকলে থাকতে হবে, সরকারি সিল থাকতে হবে। মূল শর্ত পূরণ করলে রেজিস্ট্রার অফিসার কর্তৃক ইস্যুকৃত কমলা দলিলের জাবেদা নকল সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট বলে গণ্য হবে। ব্যক্তিগত বা প্রাইভেট ডকুমেন্টস, সাক্ষ্য আইনে 74 ধারায় দলিল সম্পর্কে বলা আছে 75 ধারা অনুযায়ী সরকারি দলিল বাদে, 75 অনুযায়ী সরকারি দলিল বাদে বাকি সব দলিল হচ্ছে হলো ব্যক্তিগত দলিল। এইসব দলিল ব্যক্তিগতভাবে প্রস্তুত করা হয় সরকারি অফিসে। এসব দলিল করা হলেও সরকারি দলিল, যেমন চুক্তিপত্র, ইজারায় দলিল, যেসব ব্যক্তিগত দলিল রেজিস্ট্রি করা হলেও তা সরকারি হয়ে যাবে। কিন্তু নিচে কিছু বেসরকারি কাজের উদাহরণ দেওয়া হলো বাণিজ্যিক, বোর্ডের সনদ, বিশ্ববিদ্যালয় কাজের জরিপ করে খসড়া, পর্চা, ব্যালেন্স শিট, অভিভাবকের প্রত্যয়নপত্র, খসড়া, বাটোয়ারা দলিল, কমলা দলিল, উইল, কবিতা পত্র, বয়স, ডাক্তারের প্রত্যয়নপত্র, সাক্ষ্য আইন 61 থেকে 73 ধারা বিষয়গুলো বেসরকারি দলিল বা ব্যক্তিগত দলিলের প্রমাণের বিধান রয়েছে। এরপরে আমরা একটু চেষ্টা করি যে একটি চা বাগান বিক্রয় দলিলের বাগানের নকশা সন্নিবেশিত হলো। নকশা মূলবত বাগানের চতুর্দিকে রাস্তা অন্তর্ভুক্ত করা হলো। দলিল লিখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসেবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে কি?
চা বাগান প্রদান করা যাবে কি, চা বাগান প্রদান করা যাবে না, কারণ দি এভিডেন্স অ্যাক্ট 91, সম্পত্তি হস্তান্তর দলিল প্রমাণ করার জন্য মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। 92 অনুযায়ী দলিলের অভ্যন্তরস্থ শর্তসমূহ পরবর্তী কোনো সময় মৌখিক বা অন্য কোনোভাবে পরিবর্তন, সংযোজন, পরিবর্তন করা, সাক্ষ্য দেওয়া যাবে না। মাত্র চা বাগানের বিক্রয় দলিল, চা বাগানের নকশা সংযুক্ত করা, বাগানের চতুর্দিকে দিকে রাস্তা ভুলবশত অন্তর্ভুক্ত করা হয়নি, এটি হস্তান্তরযোগ্য দলিল। এখানে 92 হস্তান্তর দলিল হিসেবে মৌখিক সাক্ষ্য প্রদান করা যায় না। এটা কোনো সত্য মৌখিকভাবে সংযোজন করা যায় না, তাই আলোচ্য ক্ষেত্রে দলিলটি আহ চা বাগানের অংশ হিসাবে মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে পড়তে থাকুন। আল্লাহ হাফেজ।